প্রথমেই কালী মায়ের কাছে সকলের জন্য মঙ্গল প্রার্থনা করে শুরু করছি 2024 সাল বৃষ রাশির কেমন যেতে পারে সেই নিয়ে কিছু আলোচনা করার। আমাদের অনেকেরই কম বেশি একটা ধারণা থাকে যে যখনই কোনো গ্রহ ট্রানজিট করে, অর্থাৎ এক রাশি ছেড়ে আর এক রাশিতে গোচর করে, তখন আমরা কম বেশি অনেকেই ভেবে নেই যে এবার বোধহয় আমার কিছু শুভ ফল ঘটবে, এবার বোধহয় আমার কিছু অশুভ ফল ঘটবে। বিষয়টা কিন্তু পুরো সত্য নয়। গোচর বা ট্রানজিট অবশ্যই কাজ করে, কিন্তু কখন কাজ করে? যেহেতু এক বছরের ফল যখন আমরা কোনো বার্ষিক ফলাফল বিচার করার চেষ্টা করি, মূলত চারটে গ্রহকে কেন্দ্র করে। এক হচ্ছে শনি গ্রহ, এক হচ্ছে রাহু গ্রহ, এক হচ্ছে বৃহস্পতি গ্রহ, এক হচ্ছে কেতু গ্রহ। কারণ এই গ্রহগুলো দীর্ঘদিন ধরে একটা রাশিতে অবস্থান করে। যেমন শনি ২.৫ বছর ধরে একটা রাশিতে থাকে, রাহু ১.৫ বছর, কেতুও ১.৫ বছর মতন, বৃহস্পতি ১ বছর মতন একটা রাশিতে অবস্থান করে। তো এরা যেহেতু দীর্ঘ সময় ধরে অবস্থান করে, তাই বার্ষিক ফলাফলটা কিন্তু এই ৪টে গ্রহের উপর বেস করে মূলত আলোচনা করা হয়। এখন হাজার হাজার বৃষরাশির জাতক বা বৃষ লগ্নের জাতক জাতিকা আছেন। তো তাদের মধ্যে কেউ খুব ভালো আছেন, কেউ মাঝামাঝি আছেন, আবার কেউ খুব খারাপ অবস্থায় আছেন। কেন হয় এই বিষয়গুলো? আবার অনেকের মনে প্রশ্ন আসে যে আমার যে দশাটা দীর্ঘদিন ধরে চলছে একদমই ভালো যাচ্ছে না। দেখা গেল তার একটা কোনো গ্রহের দশা শুরু হয়েছে, তো সেটা ভালো যাচ্ছে না। তো দেখতে হবে যে ট্রানজিট বা গোচর যখন বিচার করছি, যে যেমন ধরুন রাহু ৩০শে অক্টোবর ২০২৩ সালে মীন রাশিতে প্রবেশ করে গেছে। তাহলে রাহু রয়েছে কোথায়? লাভ স্থানে। কিন্তু এটা দেখছি না রাহু তার শত্রু ঘরে বসে আছে। তাহলে আমি কতটা লাভবান হতে পারি, এই জায়গাটা ফার্স্ট বিচার করতে হবে। শনি কিন্তু নিজের ঘরেই বসে আছে, বৃষলগ্ন অনুযায়ী দশম স্থানে, তার নিজস্ব ঘরে কর্মস্থানে বসে আছেন। বৃহস্পতি দ্বাদশভাবে বসে আছে, আর বর্তমানে গোচরে কেতু পঞ্চম স্থানে বসে আছে। তো মূলত এই চারটে গ্রহকে নিয়ে আলোচনা করব। কিন্তু বৃষ রাশির মধ্যে রয়েছে তো তিনটে নক্ষত্র, যেমন কৃত্তিকা, রোহিণী এবং মৃগশিরা। তো এই নক্ষত্র অনুযায়ী কিন্তু ট্রানজিট বা গোচর ফল কিন্তু পরিবর্তন হয়ে যায়। কখনো হয়, কখনো হয় না। কখনো দেখা গেল তিনটে নক্ষত্রেরই একই ফলাফল চলে, আবার দেখা গেল একটি নক্ষত্রের শুভ, আরেকটি নক্ষত্রের অশুভ। তো ট্রানজিট বা গোচর তখনই বিশেষ করে কাজ করে, ধরুন কোনো একটি গ্রহ বৃষ রাশি বা বৃষ লগ্ন অনুযায়ী, দীর্ঘস্থায়ী গ্রহের কথাই বলছি, যে এমন জায়গায় ট্রানজিট করেছে বা এমন একটা ভাবে ট্রানজিট করেছে, তো বৃষ রাশির জন্য অশুভ ফল। কিন্তু বাস্তবে দেখা যায় সব বৃষ রাশির কিন্তু অশুভ ফল হলো না। তার কিছু কারণ থাকে নক্ষত্র, এবং তার কিছু কারণ থাকে বর্তমান সে কোন মহাদশা বা অন্তর্দশা সে পাচ্ছে বা তার চলছে। বিষয়টা হলো যে ১.৫ বছর তো রাহু একাদশে বসে থাকবে, তাহলে লাভ স্থানে, সাকসেস স্থানে রাহু রয়েছে। কিন্তু গোচর বা ট্রানজিট তখনই কাজ করে যদি কিনা এর মধ্যে কারোর যদি রাহুর মহাদশা বা রাহুর অন্তর্দশা বা রাহুর প্রত্যন্ত দশা পড়ে যায়। ১.৫ বছর ধরেই কি সে লাভ করবে? না, করবে না। দেখা গেল যে কেতু লগ্ন বা রাশির পঞ্চম স্থানে অবস্থান করছে শত্রু ঘরে। তাহলে এটা তো একটা খুব একটা ভালো অবস্থান নয়। কেতু তার অ্যান্টি ঘরে বসে আছে, তার শত্রু ঘরে বসে আছে। কিন্তু দেখা গেল যে নক্ষত্র অনুযায়ী আবার এক একটা নক্ষত্রের হয়তো শুভ হয়ে যেতে পারে, এক একটা নক্ষত্রে কেতুর অবস্থান ভালোও হয়ে যেতে পারে। কিন্তু এই যে ভালো বা মন্দ, এইটা কখন ঘটবে? ট্রানজিট তো অবশ্যই কাজ করে, কিন্তু কখন কিভাবে কাজ করে? যদি দেখা যায় যে কোনো গ্রহ ট্রানজিটে একটা অশুভভাবে আপনার এসছে জন্ম রাশি থেকে বা লগ্ন থেকে, অশুভভাবে সঞ্চার করেছে, তো আমরা ভেবে নিলাম যে আমার বোধহয় অশুভ ফল হবে। কিন্তু ওই সময়টা ট্রানজিট করার পরে যদি ওই সময়টা আপনার যদি কোনো শুভ গ্রহের দশা চলে বা শুভ ভাবপতির দশা চলে, তাহলে কিন্তু এই যে ট্রানজিট, যে অশুভ যে ট্রানজিটটা, সেটা কিন্তু আপনার খুব একটা অশুভ ফল দেবে না।
আবার দেখা গেল যে শুভভাবেই ট্রানজিট করেছে কোনো গ্রহ আপনার রাশি বা লগ্নের সাপেক্ষে, দেখা গেল আপনার দশা খারাপ চলছে, কোনো দুস্থানপতির দশা চলছে, অস্তমিত বা পীড়িত গ্রহের কোনো দশা চলছে, লগ্নের কোনো শত্রু গ্রহের দশা চলছে, বা শত্রু ক্ষেত্রে অবস্থিত কোনো গ্রহের দশা চলছে। তারপরে গ্রহদের বিভিন্ন অবস্থা থাকে, বালক অবস্থা, কুমার অবস্থা, তারপরে যুবক অবস্থা, মৃত অবস্থা, এই যে ব্যাপারগুলো থাকে, দেখা গেল ট্রানজিট তো শুভ, তো এমন একটি গ্রহের দশা বা অন্তর্দশা চলছে, সেটা মৃত অবস্থায় রয়েছে। তাহলে মৃত অবস্থায় গ্রহের দশা ফল বা অন্তর্দশা ফল কখনোই ভালো হতে পারে না, অথচ ট্রানজিট শুভ। হয়তো দেখা গেল সেই গ্রহটাও কোনো শুভ ভাবপতি, কিন্তু সে যদি মৃত অবস্থা, তাহলে একটা মৃত গ্রহের ক্ষমতা কি আছে? সে কিন্তু কোনো ক্ষমতা দিতে, সে কোনো মানে শুভ ফল দিতে পারবে না, কারণ সে একদম মৃত। তারপরে কুমার অবস্থায় সামান্য সামান্য একটু ফল দিতে পারে, যুবক অবস্থায় একটা পূর্ণ ফল দিতে পারে, সেটা শুভ হোক অশুভ হোক, যেভাবে বসে থাকে, যার সাথে বসে থাকে, এগুলো অনেক বিচারের ব্যাপার আছে হরোস্কোপের। তো কোনো গ্রহ ট্রানজিট করলেই যে অশুভ ফল, যেমন রাহু ট্রানজিট করেছে 30শে অক্টোবর 2023, মীন রাশিতে প্রবেশ করেছে, রেবতী নক্ষত্রে অবস্থান করছে। এখন এই রেবতী নক্ষত্রে অবস্থানের ফলে বৃষরাশির কৃত্তিকা, মৃগশিরা বা রোহিণীর কেমন ফলাফল হতে পারে? শনি বর্তমানে শতভিষা নক্ষত্রে বসে আছে, তো বৃষরাশি বা লগ্ন সাপেক্ষে সে দশম স্থানে বসে আছে, শতভিষা নক্ষত্রে বসে আছে। এবং এই শতভিষা নক্ষত্রে মানে কতক্ষণ শনি থাকবে? 6ই এপ্রিল 2024, 14ই মার্চ 2023 থেকে কিন্তু শতভিষা নক্ষত্রে শনি অবস্থান করছে। এবছর অর্থাৎ 2024 সালে 6ই মার্চ 2024 পর্যন্ত থাকবে, তারপরেই কিন্তু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে চলে যাবে, শনি প্রবেশ করবে। তার ফলে আবার বৃষরাশির ফলাফলটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, নক্ষত্র অনুযায়ী অনেক চেঞ্জ হয়ে যাবে, বিশেষ করে নক্ষত্র অনুযায়ী। তো আমি আজকে এইভাবে বলার চেষ্টা করব, বৃষরাশির প্রত্যেকটা নক্ষত্র ধরে বলার চেষ্টা করব যে বর্তমানে ঠিক যে তারিখ পর্যন্ত মানে শনি হোক, রাহু হোক, কেতু হোক বা বৃহস্পতি হোক, যে নক্ষত্রে বর্তমানে অবস্থান করছে, সেই অনুযায়ী মানে এক একজনের নক্ষত্র অনুযায়ী কি ফল দেবে সেটা আলোচনা করব। এরপরে আর একটা জিনিস বলি, আমাদের একটা ধারণা আছে যে শনি গ্রহের দৃষ্টি বা রাহু গ্রহের দৃষ্টি একটা অশুভ দৃষ্টি, কিন্তু তা নয়। যদি কোনো অশুভ গ্রহকেই বলি না কেন, শনি, রাহু, মঙ্গল, এই যে আমরা যেগুলোকে পাপ গ্রহ বলে থাকি, যদি তারা তাদের নিজের ঘরে দৃষ্টি দেয় বা তাদের মিত্র ঘরে দৃষ্টি দেয় বা উচ্চস্থ ঘরে দৃষ্টি দেয়, তাহলে সেই দৃষ্টি কিন্তু অশুভ হয় না। যদি নিচস্থ ঘরে দৃষ্টি দেয় এবং শত্রু ঘরে দৃষ্টি দেয়, তাহলে কিন্তু সেই দৃষ্টিটা অশুভ হয়ে যায়। আমি পার্ট বাই পার্ট চেষ্টা করব আলোচনাটা করার। তো বৃষরাশির তো দশমে শনি বসে আছে, শনির কিন্তু তৃতীয় দৃষ্টি দ্বাদশ ভাবে পড়েছে। দেখুন, দ্বাদশ ভাবটা হচ্ছে বৃষ রাশি বা বৃষ লগ্নের সাপেক্ষে মেষ রাশি। তৃতীয় দৃষ্টিটা হচ্ছে প্রত্যেক গ্রহেরই তো একটা সমসপ্তম দৃষ্টি আছে, ডাইরেক্ট দৃষ্টি আছে, এটা প্রত্যেকটা গ্রহই পেয়েছে, কিন্তু এছাড়াও শনিদেবের আরও দুটো দৃষ্টি আছে, যেমন একটা তৃতীয় দৃষ্টি, একটা হচ্ছে দশম দৃষ্টি। তৃতীয় দৃষ্টিটা হচ্ছে সামনে যেমন সে তাকিয়ে রয়েছে, স্ট্রেট তাকিয়ে রয়েছে, কিন্তু মাঝে মাঝে কিন্তু তার চারপাশেও তাকাচ্ছে, তার দুপাশে তাকাচ্ছে, কে কি করছি না করছি আমরা তিনি কিন্তু নজর রেখেছেন। তারপরে কিন্তু তার দৃষ্টি দেখুন দশম ভাব। তাহলে শনির তিনটে দৃষ্টি, একটা সমসপ্তম দৃষ্টি তো প্রত্যেক গ্রহেরই আছে, তাহলে দুটো দৃষ্টি শনিদেবের এক্সট্রা রয়েছে। দশম, যেখান থেকে আমরা কর্ম, তাকে কর্ম ফলদাতা বলি আমরা। তাহলে তিনি কে কি করছি না করছি, ঠিক করছি না ভুল করছি, সব নজর রেখেছেন এবং সেটা মানে ফল দেবে কর্মফলদাতা হিসেবে দশম স্থানে। তাহলে তৃতীয় দৃষ্টি কোথায় রেখেছেন? দ্বাদশ ভাবে। এইখানটা একটু বোঝার ব্যাপার আছে। দ্বাদশ ভাব থেকে আমরা কি বিচার করি? বিদেশ বিচার করি, ইনভেস্ট বিচার করি, হসপিটাল বিচার করি, ব্যয় বিচার করি। এগুলো যে আমরা বিচার করি দ্বাদশ ভাব থেকে, আরও অনেক কিছু বিচার আছে, কারাগার, শৃঙ্খল, দ্বাদশ ভাব থেকে অনেক কিছু বিচার আছে। তাহলে এখানটা শনিদেবের ইন্ডিকেশনটা কি রয়েছে? তাহলে শনিদেব
এখানে দৃষ্টি একে তো নিচস্থ ঘরে দৃষ্টি, তারপর শত্রু ঘরে দৃষ্টি। এই দৃষ্টিটা কিন্তু তৃতীয় দৃষ্টিটা বৃষ রাশি বা বৃষ লগ্নের জন্য শুভ দৃষ্টি নয়। বর্তমানে শনি কুম্ভ রাশিতে থেকে যে যে স্থানে দৃষ্টি দিচ্ছে সেই স্থানের দৃষ্টি কিন্তু শুভ নয়। তার কারণগুলো বলছি। প্রথম দৃষ্টিটা আমি বলছি, তারপরে সপ্তম দৃষ্টিটা বলবো, তারপরে তার দশম দৃষ্টিটাও বর্তমান ট্রানজিট অনুযায়ী বলবো। তাহলে দ্বাদশভাবে দৃষ্টি রয়েছে। তাহলে এখন যদি আমি মনে করি যে বিদেশে গিয়ে সাকসেস পাবো, নাও হতে পারে, বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন, প্রবলেমে পড়ে যেতে পারেন। কোনো ব্যবসায় না বুঝে ইনভেস্ট করে ফেললাম, কোনো কিছুতে একটা বড় ধরনের ইনভেস্ট করে ফেললাম, কিন্তু শনিদেব এখানে বোঝাতে চাইছে যে ইনভেস্ট করতে হবে কিন্তু বুঝে। এখানে বারবার তিনি একটা ইশারা দিচ্ছেন, তৃতীয় দৃষ্টিতে নজর রেখেছেন, আমি কি ব্যয়টা কি মানে আমি আমার টাকা পয়সাকে কি আমি খুব বেশি বেহিসাবি খরচা করছি, এই দৃষ্টিগুলো কিন্তু তিনি রেখে দিয়েছেন ওখানে। তাহলে এই জায়গাটায় যদি আমরা বেহিসাবি খরচা করি, তাহলে সেই জায়গাটা কন্ট্রোল করতে হবে। বিদেশের যে চিন্তাভাবনা, দেখুন রাহু দ্বাদশ দৃষ্টিতেও কিন্তু মেষ রাশির উপরে দৃষ্টি দিয়েছে। আমি বলেছি যে শত্রু ঘরে দৃষ্টি কিন্তু সর্বদা অশুভ হয়। তাহলে মেষ রাশির উপর রাহুর কিন্তু একটা দ্বাদশ দৃষ্টি। তাহলে এখানেও যে রাহু তো বিদেশ কারক গ্রহ, আমরা সবাই জানি রাহু বিদেশ কারক গ্রহ, কিন্তু রাহু কি এখানে বিদেশের ক্ষেত্রে সহায়তা করবে? তা কিন্তু করবে না, কারণ রাহু দ্বাদশ দৃষ্টি তার মেষ রাশিতে পড়েছে। তাহলে বিদেশের জায়গায় বলুন, অতিরিক্ত ব্যয়ের ক্ষেত্রে বলুন, ভাবতে হবে আমি হট করে একটা ব্যয় করতে যাচ্ছি, এইখানে আমাকে সংযম হতে হবে। অর্থাৎ এই বছরটা কিন্তু বড় ধরনের ইনভেস্ট করার আগে বা বিদেশে যাওয়ার কোনো পরিকল্পনা, বিদেশে গিয়ে ব্যবসা বাণিজ্য করব, ওখানে গিয়ে সেটেলমেন্ট নেব, এগুলোতে কিন্তু বাধা পড়বেই পড়বে। তাহলে এই জায়গাটা কিন্তু খুব বুঝে শুনে এগোতে হবে। শনির সপ্তম দৃষ্টি যেটা পড়েছে বৃষ রাশি বা বৃষ লগ্ন সাপেক্ষে, দেখুন সিংহ রাশিতে পড়েছে। তাহলে সিংহ রাশিটা হচ্ছে বৃষ রাশি বা বৃষ লগ্ন থেকে তার চতুর্থ ভাব, যেটাতে থেকে আমরা বিচার করি গৃহ, বাড়ি, সম্পদ, প্রপার্টি, গাড়ি, মা, পারিবারিক সুখ শান্তি, আরও অনেক কিছু। তো এই জায়গায় শনিদেবের দৃষ্টি রয়েছে, তার সপ্তম দৃষ্টি একদম ডাইরেক্ট দৃষ্টি দিয়ে রেখেছে। তাহলে পরিবারের লোকেদের সাথে আমি কিভাবে চলছি, তাদের সাথে আচরণটা কেমন রেখেছি, এবং কোনো প্রপার্টি, সম্পদ, এই সমস্ত নিয়ে কি আমি কোনো ভুল চিন্তাভাবনা করছি না তো? আমি একটা প্রপার্টি কিনতে যাচ্ছি, ঠিক করছি তো? ভালো করে দেখে নিতে হবে, ঠকে যাচ্ছি না তো? একটা গাড়ি কিনতে যাচ্ছি, ঠকে যাচ্ছি না তো? এই গাড়ি নিয়ে আমাকে সমস্যায় পড়তে হবে না তো? কারণ শনির যে সপ্তম দৃষ্টি সিংহ রাশিতে, তাহলে সিংহ রাশি হচ্ছে রবির ঘর, তাহলে শনি গ্রহের শত্রু গ্রহ তিনি। তাহলে শত্রু ঘরের দৃষ্টি কিন্তু অশুভ হয়। তাহলে পারিবারিক ক্ষেত্রে কিছু মানসিক হতাশা, অশান্তি বা মাতা বা গুরুজন কোনো ব্যক্তির শারীরিক অসুস্থতার যোগ, এগুলো লক্ষ্য করা যাচ্ছে বৃষরাশির সাপেক্ষে। তাহলে এবং এই জায়গায় চতুর্থ ভাব থেকে আমরা যা বিচার করি, মন, চতুর্থ স্থান থেকে বিদ্যা, এডুকেশন, তাহলে এই জায়গাগুলো, কারণ শনিদেবের যেটা পরিশ্রম, অধ্যবসায় এবং ঠিকভাবে নিয়মানুবর্তিতার সাথে কার্যগুলোকে করা। তাহলে পারিবারিক ক্ষেত্রে মাথা ঠান্ডা রাখতে হবে, সমস্যাগুলোকে কি করে সমাধান করা যায় সেগুলো চিন্তা করতে হবে, এবং পরিবারের সকল সদস্যদের সাথে খুব বেশি অশান্তিতে না গিয়ে বরঞ্চ ধৈর্য, সহ্য এগুলোকে একটু বাড়ানোর চেষ্টা করতে হবে। এবং বিদ্যার ক্ষেত্রে যারা এডুকেশনের মধ্যে আছেন তাদের অনেকেরই দেখা যাবে যে একটু অলসতা ভাব আসতে পারে, শুয়ে শুয়ে পড়ার মানসিকতা বেড়ে যেতে পারে, কালকে পড়ে নেব এরকম ইচ্ছা জাগতে পারে, এইভাবে আস্তে আস্তে সে পিছোতে থাকবে। শনিদেবের কিন্তু দৃষ্টি আছে ওখানে। তাহলে এই দৃষ্টি থেকে রেহাই পেতে গেলে আমাকে কি করতে হবে? ভালো করে পড়াশোনা করতে হবে যারা এডুকেশনের মধ্যে রয়েছেন। ঘরবাড়ির ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিতে গেলে, জমি কিনছি, পুরনো কোনো জমি কিনতে যাচ্ছি, বা কোনো প্রপার্টি নিতে যাচ্ছি, পুরনো সম্পদ নিতে যাচ্ছি, এই সমস্ত জায়গায় 10 বার ভাবতে হবে, কারণ দৃষ্টিটা কিন্তু শুভ নয়। অর্থাৎ এই ক্ষেত্রে কিন্তু অসুবিধা চলবে এই বছরটা। তারপরে দেখুন বৃষ রাশি বা বৃষ লগ্নের সাপেক্ষে শনিদেবের দশম দৃষ্টি পড়েছে বিজনেস স্থানে, অর্থাৎ বৃষ রাশির বা বৃষ লগ্নের সপ্তম স্থানে দৃষ্টি। এই যে দশম দৃষ্টি, কর্মের উপরে দৃষ্টি, সেটা হচ্ছে সপ্তম স্থান থেকে আমরা কি বিচার করি? সপ্তম স্থান থেকে আমরা
ব্যবসা বিচার করি, পার্টনারশিপ বিজনেস বলুন, দাম্পত্য জীবন বলুন, মোটামুটি ২-৩টে একটু উদাহরণ দিয়ে বলছি। তাহলে এটাও কিন্তু মঙ্গলের ঘর, বৃশ্চিক রাশি মঙ্গলের ঘর। শনিদেবের কিন্তু শত্রু গ্রহের ঘর, অর্থাৎ মঙ্গল শনির শত্রু গ্রহ। তাহলে বিজনেসের ক্ষেত্রে কিছু সে সমস্যা করাবে, দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিছু হতাশা নিয়ে আসতে পারে। তাহলে কি করতে হবে? বিজনেস পার্টনারের সাথে কোনো সমস্যা তৈরি করে ফেলতে পারে। তাহলে এই জায়গাগুলো কিন্তু শনির দৃষ্টি শুভ নয়। তবে এটা কি সকলের জন্য? না। যদি কারোর কোনো শুভ গ্রহের দশা চলে, শুভ ভাবপতির দশা চলে, তাহলে কিন্তু এই এফেক্টগুলো কম হবে। কিন্তু কাদের এটা বেশি হতে পারে? যেমন পারিবারিক ক্ষেত্রে হোক, বিদেশের ক্ষেত্রে হোক, যে প্রবলেমগুলো আমি বললাম, সেই প্রবলেমটা কাদের হতে পারে? যদি এই মুহূর্তে কারোর শনির মহাদশা শুরু হয়ে যায়, বা কোনো মহাদশার মধ্যে একটা শনির অন্তর্দশা চলছে, যতটুকু পিরিয়ড শনির অন্তর্দশা চলবে সেই সময়টুকু তার হয়তো, তার মানে কি পুরো বছর ধরে চলতে পারে না, কারোর হয়তো দেখা গেল যে একটা ছোট্ট টাইম শনির অন্তর্দশা চলছে, বা শনির অন্তর্দশাও নেই, কোনো শুভ গ্রহেরই দশা চলছে, শুভ গ্রহেরই অন্তর্দশা চলছে, এফেক্ট নেই, কিন্তু একটা ছোট্ট প্রত্যন্ত দশা শনির এসে যেতে পারে। আমি এখন শনি গ্রহ নিয়ে আলোচনা করছি, তাই শনিদেবের উপরই ডিসকাস করছি। এরপরে নাক্ষত্রিক ফলটাও বলবো, যে শনি যে শতভিষা নক্ষত্রে অবস্থান করছে শনি গ্রহ, তার ফলটা কি হবে, যেমন কৃত্তিকা, রোহিণী, মৃগশিরা, সেটাও বলবো, এক্ষুনি বলবো। তো শনি গ্রহর যে দৃষ্টিটা রয়েছে সপ্তম স্থানে, তো দেখা গেল কারো শুভ গ্রহের একটা মহাদশাই চলছে, শুভ গ্রহের অন্তর্দশা চলছে, তাহলে কিন্তু শনির এই যে এফেক্টগুলো, দৃষ্টি ফল বলুন বা অবস্থান বলুন, এগুলো কিন্তু খুব একটা এফেক্ট করবে না। কখন এফেক্ট করবে? মনে করলাম আমার একটা শুভ গ্রহের দশা চলছে, অন্তর্দশাও শুভ চলছে, কিন্তু প্রত্যেকটা অন্তর্দশার মধ্যে কিন্তু একটা প্রত্যন্তর দশা কিন্তু শনিদেব পাবে। তাহলে একটা উদাহরণের সাহায্যে বললাম, অত ক্যালকুলেশনে গেলাম না, মনে করা যাক শনির একটা প্রত্যন্ত দশা 6 মাসের জন্য পেয়ে গেছে। তাহলে এই 6 মাস জায়গাটা কি হতে পারে? ইনভেস্ট করে ফেলে চিন্তায় পড়ে যেতে হতে পারে, বিদেশের ক্ষেত্রে যাওয়া নিয়ে একটা ভুল সিদ্ধান্তে ক্ষতিগ্রস্ত হতে পারে, অতিরিক্ত ব্যয়ের ফলে ক্ষতি হয়ে যেতে পারে, পারিবারিক কিছু অশান্তি তৈরি হতে পারে, পুরনো সম্পদ কিনতে গিয়ে সমস্যায়, পুরনো গাড়ি কিনতে গিয়ে সমস্যায় পড়তে হতে পারে, পরিবারে কারোর শারীরিক, গুরুজন ব্যক্তির কোনো শারীরিক অসুস্থতা দেখা দিতে পারে এই 6 মাসের মধ্যে। একটা উদাহরণ হিসাবে বলছি, যে শুভ গ্রহের মহাদশা চলছে, শুভ গ্রহের অন্তর্দশা চলছে, কিন্তু তার মধ্যে একটা ছোট্ট প্রত্যন্ত দশা একটা মাস 6 মতন পড়ে গেল, একটা উদাহরণ হিসাবে বলছি, অত ক্যালকুলেশনে গেলাম না আমি জায়গাটা। একটা 6 মাসের ধরুন প্রত্যন্ত দশা পড়েছে, তাহলে কোন কোন জায়গায় এফেক্ট দিয়ে দেবে? তাহলে বিদেশে গিয়ে প্রবলেমে পড়ে যেতে হতে পারে, ইনভেস্টের ক্ষেত্রে সমস্যা হতে পারে। তারপরে দ্বাদশ ভাব থেকে যা যা আমরা বিচার করি, সেই ফলগুলো আমরা অশুভ পেতে পারি। পারিবারিক ক্ষেত্রে দৃষ্টি পড়েছে তার সপ্তম দৃষ্টি, সেখানে কোনো অশান্তি তৈরি হতে পারে, এবং যারা বিজনেস করেন তাদের সমস্যা দেখা দিতে পারে, বিজনেস পার্টনারের ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে, কোনো মতান্তর হতে পারে, দাম্পত্য জীবনেও সমস্যা এনে দিতে পারে, কোনো ভ্রমণেও সমস্যা এনে দিতে পারে। তাহলে ওই 6 মাসের মধ্যে ঘটনাটা ঘটবে। দেখা গেল প্রত্যন্ত দশারও, দেখা গেল বর্তমানে শনির চলছে না, কিন্তু প্রত্যেকটা প্রত্যন্ত দশার মধ্যে তো একটা সূক্ষ্ম দশা তো পড়বে। তো দেখা গেল সূক্ষ্ম দশাটা আরও শর্ট টাইম, দেখা গেল যে খুব কম দিনের, তাহলে সেই 2-4 দিন বা 5 দিন যাই হোক না কেন, এক একটা গ্রহের মানে অনুযায়ী সূক্ষ্ম দশা, প্রাণ দশায় এরকম চলে, একটা কাউন্ট থাকে। তো ওইটুকু সময় হয়তো দেখা গেল 2-4 দিন শনি প্রচণ্ড ভুগিয়ে দিল, বিজনেসের ক্ষেত্রে, পারিবারিক ক্ষেত্রে অশান্তি করে দিল, একটা ভুলভাল ইনভেস্ট হয়ে গেল, না বুঝে অতিরিক্ত ব্যয় করে ফেললাম, একটা হুট করে বিদেশে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে নিলাম, এরকম কিছু প্রবলেম সেই সময়টা ঘটাবে। এইভাবে কিন্তু গোচর কিন্তু কাজ করে। আমরা ভাবি যে এই গ্রহটা ট্রানজিট করেছে, এবার বোধহয় আমার শুভ ফল বা অশুভ ফল ফলবে, আসলে কিন্তু তা নয়। এরপরে শনি গ্রহের নাক্ষত্রিক ফলটা বলবো। বৃষরাশির মধ্যে 3টে নক্ষত্র, কৃত্তিকা, রোহিণী এবং মৃগশিরা। তো শনিদেব বা শনি গ্রহ 14ই মার্চ 2023 থেকে শতভিষা নক্ষত্রে অবস্থান করছে, থাকবে কতদিন? 6ই এপ্রিল 2024। এইটুকু স্প্যানের মধ্যে যদি কারোর একটা শনির মহাদশা শুরু হয় বা অন্তর্দশা চলে, কিংবা প্রত্যন্ত দশা চলে, বা একটা সূক্ষ্ম দশাও যদি চলে, তাহলে এই স্প্যানটুকুর মধ্যে যারা অশ্বিনী নক্ষত্র আছেন,
যারা, সরি একটু ভুল বলে ফেলেছি, যারা কৃত্তিকা নক্ষত্র আছেন এবং রোহিণী নক্ষত্র আছেন তাদের কিন্তু শনি লাভ দেবে, সেটা যে কোনো ক্ষেত্র থেকে লাভবান করাবে। আর মৃগশিরা নক্ষত্রের জন্য দিয়েছে কোনো দিক থেকে একটা আনন্দ বা সুখের কোনো বিষয় তিনি প্রদান করবে মৃগশিরা নক্ষত্রের ক্ষেত্রে। তাহলে কৃত্তিকা নক্ষত্র এবং রোহিণী নক্ষত্রের জন্য শনির শতভিষা নক্ষত্র ওই স্প্যানটুকুর মধ্যে ঘটাবে, তখনই ঘটাবে যদি কিনা কারোর এই মুহূর্তে কোনো শনির মহাদশা শুরু হয় বা অন্তর্দশা চলছে বা একটা ছোট্ট প্রত্যন্ত দশা পড়ে গেছে, বা যখন সূক্ষ্ম দশাটা প্রত্যন্ত দশা পড়বে, তো সেই সময় কিন্তু শনি লাভটা দেবে এবং মৃগশিরা নক্ষত্রের জন্য আনন্দটা দেবে। এরপরে যখন মানে ট্রানজিট করবে শনি 6ই এপ্রিল 2024-এর পরে, তখন আমি চেষ্টা করব যখন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করবে তখন বৃষ রাশির জন্য প্রত্যেকটা নক্ষত্রের জন্য শনি আবার কী ফল প্রদান করবে। এইভাবে কিন্তু সারা বছরটা কিন্তু চলবে, এক একটি নক্ষত্রে পাস করবে, তারপরে শনির ট্রানজিট হবে, তো তখন তো ফল আলাদা হবে। তো এটা গেল শনিদেবের ফল। এরপরে চলে আসি রাহু। রাহু গ্রহ রয়েছে বৃষ রাশি সাপেক্ষে একাদশে, লাভস্থানেই বসে আছে, কিন্তু বৃহস্পতির ঘরে, তার শত্রু ঘরে বসে আছে। তাহলে যতটা আমরা আশা করব ততটা লাভ হয়তো নাও দিতে পারে। লাভ কখন হবে ওই কিন্তু একই ব্যাপার, যদি কিনা এই মুহূর্তে কারো রাহুর দশা শুরু হয়, রাহুর অন্তর্দশা চলে বা প্রত্যন্ত দশা চলে, বা এইসব কিছুই চলছে না, প্রত্যন্ত দশাটাও বর্তমানে রাহুর নেই। যেমন রাহুটা আমি বলেই দিই, রাহু যেমন কবে প্রবেশ করেছে মীন রাশিতে, রাহু প্রবেশ করেছে 30শে অক্টোবর। 30শে অক্টোবর প্রবেশ করে, যেমন 14ই মার্চ 2023-এ শনিদেব যেমন শতভিষা নক্ষত্রে প্রবেশ করেছে, থাকবে 6ই এপ্রিল 2024। রাহু গ্রহ কিন্তু মীন রাশিতে প্রবেশ করেছে 30শে অক্টোবর 2023-এ। কোন নক্ষত্রে অবস্থান করছে? বর্তমানে রেবতী নক্ষত্রে অবস্থান করছে। রেবতী নক্ষত্রে কতদিন থাকবে? 6ই মে 2024। তাহলে এই যে 30শে অক্টোবর 2023 টু 6ই মে 2024, তাহলে এই পর্যন্ত বৃষ রাশির জন্য রাহু কি ফল দেবে দেখুন। রাহুর পঞ্চম দৃষ্টি যেটা বিজনেসের স্থানে পড়েছে, আমি বলেছি যে রাহু হোক, শনি হোক বা পাপগ্রহ হোক, তারা যদি বা যে কোনোই গ্রহ হোক না কেন, শত্রু ক্ষেত্রে কিন্তু একমাত্র বৃহস্পতি শুক্র এরা কিন্তু সর্বদাই একটা শুভ গ্রহ মানা হয় এবং এদের দৃষ্টিও শুভ। হয়তো শত্রু ক্ষেত্রে দৃষ্টি দিলে হয়তো সেই দৃষ্টিটার ফলাফল হয়তো একটু কিছু কম হতে পারে, তবুও সেখানে সে কিছু শুভ ফল দেওয়ার চেষ্টা করে। তাহলে রাহু কিন্তু তার যে পঞ্চম দৃষ্টি বৃশ্চিক রাশির উপর ফেলেছে, তাহলে বৃশ্চিক রাশিটা কিন্তু বৃষ রাশি বা লগ্ন সাপেক্ষে বিজনেসের স্থান, হাজব্যান্ড ওয়াইফের স্থান, দাম্পত্য স্থান, পার্টনারশিপ বিজনেসের স্থান, আরও অনেক কিছু আছে মূলত যেগুলো আমরা বিচার করি। তো এই জায়গায় কিন্তু রাহু সমস্যা করবে। কখন করবে? যদি কিনা কারোর এই মুহূর্তে রাহুর কোনো মহাদশা চলে বা অন্তর্দশা চলে বা প্রত্যন্ত দশা চলে। তো এই সময়টা, এই যে 1.5 বছর ধরে যে রাহু মীন রাশিতে থাকবে, 1.5 বছরই কি সমস্যা করাবে? না, করাবে যদি কিনা কারোর রাহুর মহাদশা পড়ে যায়, তার সাথে রাহুর অন্তর্দশাও চলছে, তাহলে করিয়ে দিতে পারে। আবার দেখা গেল কোনো শুভ ভাবপতির দশা চলছে, অন্তর্দশা শুভ ভাবপতি চলছে, কিন্তু একটা ছোট্ট প্রত্যন্ত দশা চলে এসছে রাহুর, তাহলে প্রত্যন্ত দশার স্প্যানটা কমই হয়। তাহলে যতটুকু ওই প্রত্যন্ত দশাটা রাহুর চলবে, তাহলে কি করবে? বিজনেসের স্থানে প্রবলেম করাবে, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কোনো সমস্যা তৈরি করে দিতে পারে, ঝগড়া বিবাদ তৈরি করতে পারে। এরপরে রাহুর সপ্তম দৃষ্টিটা পড়েছে দেখুন পঞ্চম স্থানে। পঞ্চম স্থান থেকে আমরা কি বিচার করি? বুদ্ধিমত্তা। রাহু হচ্ছে ভ্রমিত করে, রাহু ধোঁয়া, ভ্রমিত করে দেয়। তাহলে সন্তান স্থানে দৃষ্টি এবং পঞ্চম স্থান থেকে আমরা বুদ্ধিমত্তা বিচার করি, বুদ্ধি ঠিকঠাক কাজ না করা, যেটা ভাবছি ওটা কিন্তু ঠিক নাও হতে পারে, যেটা করতে যাচ্ছি ওটা কিন্তু ঠিক নাও হতে পারে। এই জায়গাটা কিন্তু বিশেষ খেয়াল রাখতে হবে যাদের রাহুর মহাদশা চলছে বা অন্তর্দশা চলছে, বা ছোট্ট একটা যদি প্রত্যন্ত দশাও পড়ে যায়, বা এখন তো বিভিন্ন অ্যাপ বেরিয়ে গেছে, আপনারা দেখেই নিতে পারবেন যে এই সময় কোনো রাহুর কোনো সূক্ষ্ম দশাও চলছে কিনা।
তাহলে যেটুকু সূক্ষ্ম দশা বা প্রত্যন্ত দশা চলবে ওই সময় রাহু ভ্রমিত করতে পারে, সন্তানের শারীরিক অসুস্থতা নিয়ে আসতে পারে, সন্তানের সাথে মতবিরোধ তৈরি করতে পারে, সন্তানের শারীরিক অসুস্থতা দেখা দিতে পারে। পঞ্চম স্থান থেকে প্রেম, ভালোবাসা, প্রতিভা, এই সমস্ত অনেক কিছু বিচার করি। তাহলে যে যে ভাবগুলো আমরা বিচার করি সেই স্থানে রাহু এফেক্ট করবে। কিন্তু যদি আপনার কোনো শুভ ভাবপতির দশা, শুভ গ্রহের দশা চলে, তাহলে কিন্তু করবে না। দেখা গেল রাহুর মহাদশাও নেই, অন্তর্দশাও নেই, কিন্তু যদি কোনো দুস্থানপতির কোনো দশা শুরু হয়েছে, বিশেষ করে যদি সেই গ্রহটা পাপক গ্রহ হয় বা দুস্থানপতির দশা বা অস্তমিত কোনো গ্রহের দশা চলে বা শত্রুক্ষেত্রে বসে থাকা কোনো গ্রহের দশা চলে, তো সেক্ষেত্রে কিন্তু ট্রানজিট, এই রাহুর ট্রানজিট অশুভ ফল ফলাবে। কিন্তু যদি শুভ গ্রহের কোনো মহাদশা অন্তর্দশা রান করে, অতটা কিন্তু করবে না, অনেকটা ব্যালেন্স হয়ে যাবে। এরপরে দেখুন রাহুর যে নবম দৃষ্টি কোথায় পড়েছে? তৃতীয় স্থান কর্কট রাশিতে পড়েছে। বৃষ রাশি লগ্ন সাপেক্ষে তৃতীয় স্থানে কর্কট রাশিতে দৃষ্টি রয়েছে। রাহুর নবম দৃষ্টি এটা। তাহলে তৃতীয় স্থান থেকে আমরা কি করি? ছোটখাটো ভ্রমণ, এটাও কিন্তু চন্দ্রের ঘর। তো আমরা তো জানি চন্দ্র রাহুর একদম মানে শত্রু গ্রহ, চন্দ্র রাহুর শত্রু। তাহলে চন্দ্র থেকে মন মানসিকতা, চেষ্টা, উদ্যম, প্রচেষ্টা। তাহলে চেষ্টাটা আমাকে সঠিক জায়গায় করতে হবে। আমি ভুল জায়গায় কোনো চেষ্টা করছি না তো, ভুল জায়গায় কোনো পরিশ্রমটাকে অ্যাপ্লাই করছি না তো। ভ্রাতা ভগিনীর স্থান, ভ্রমণ স্থান, সাবধানতার প্রয়োজন। ভ্রাতা ভগিনীর সাথে অশান্তি হয়ে যেতে পারে। তৃতীয় স্থান থেকে পরিশ্রম ক্ষমতা, পরিশ্রম তো দেবো আমি। এই রাহুই পরিশ্রম করিয়ে আপনাকে অনেক ভালো লক্ষ্যে পৌঁছে দিতে পারে, যদি কিনা সে তার মিত্র ঘরে দৃষ্টি দিত, বা রাহুর যে শুভ ঘরগুলো আছে মতান্তরে বৃষ এবং মিথুনকে ধরা হয়। আমি কোনো যুক্তিতে বা এতে যাচ্ছি না, দুটোরই যুক্তি সঠিক আছে। কেতু যেমন বৃশ্চিক রাশি ধনু রাশিতে মানে বিশেষ বলশালী বলে মানা হয়, এরকম ঘরে যদি দৃষ্টি দিত তাহলে সেই জায়গাটা শুভ ফল হতো। তাহলে তৃতীয় দৃষ্টি ভ্রাতা ভগিনীর কারো শরীর খারাপ হয়ে যেতে পারে, তাদের সাথে অশান্তি তৈরি হতে পারে। তারপরে প্রতিবেশী, আপনার অফিসের কলিগ, এদের সাথে একটা সমস্যা তৈরি করাবে। কখন করাবে? ওই যখনই আপনার যদি এর মধ্যে কোনো রাহুর একটা ছোট্ট প্রত্যন্ত দশা বা সূক্ষ্ম দশা পড়ে যায়, তাহলে কিন্তু সেই সময়টা আপনাকে ভুগিয়ে দিতে পারে। বা অন্তর্দশাও যদি পড়ে যায় বা রাহুর মহাদশা স্টার্টিং হয়ে যায়, তাহলে তো করাবেই। বা যদি দুস্থানপতি বা যেটা বললাম অস্তমিত কোনো গ্রহ, পীড়িত গ্রহ, দুস্থানপতির কোনো অবস্থিত কোনো গ্রহের দশা শুরু হয়, তো সেখানেও কিন্তু এই ট্রানজিট আপনার জন্য শুভ নয়। কারণ প্রত্যেকটা দুস্থানপতির দশা বা অস্তমিত গ্রহের দশা, পীড়িত গ্রহের দশা থাকলেই যে রাহু আপনাকে এফেক্ট করবে তাও বলছি না। কখন করবে? কারণ আমরা জানি প্রত্যেকটা মহাদশার মধ্যে একটা অন্তর্দশা রাহুর পাবই। অন্তর্দশাও যদি নাও পাই, সেই অন্তর্দশার মধ্যে একটা রাহুর প্রত্যন্ত দশা পাবো। সে প্রত্যন্ত দশাও যদি বর্তমানে রাহুর না চলে, তাহলে একটা সূক্ষ্ম দশা অন্তত পাবো। তাহলে সেই সময় ঘটনাটা ঘটিয়ে দেবে। এরপরে দেখুন রাহুর দ্বাদশ দৃষ্টি কিন্তু পড়েছে বৃষ রাশি বা লগ্ন সাপেক্ষে মেষ রাশিতে। তাহলে আমরা তো জানি রাহু বিদেশকারক গ্রহ। তাহলে এখানে কিন্তু রাহু কিন্তু বিদেশের ক্ষেত্রে খুব একটা সহায় হবে না, বাধা বিঘ্নতা করাবে, বিদেশে গিয়ে প্রবলেমে ফেলে দিতে পারে, সমস্যা তৈরি করে দিতে পারে। তখনই হবে যখন দশাটা বা অন্তর্দশা, প্রত্যন্ত দশা, সূক্ষ্ম দশা কিংবা কোনো অশুভ গ্রহের দশা চলবে, তখনই করাবে। তাহলে এখানে এবার দেখে নেব যে রাহু তো রেবতী নক্ষত্রে অবস্থান করছে। স্প্যানটা আবারও একটু বলে দিই, 30শে অক্টোবর 2023 টু 6ই মে 2024, এই পর্যন্ত কিন্তু রাহু রেবতী নক্ষত্রে অবস্থান করবে। তাহলে রেবতী নক্ষত্রে যখন অবস্থান করছে, তাহলে কৃত্তিকা নক্ষত্রের জন্য কী ফল? কৃত্তিকা নক্ষত্রের জন্য দিয়েছে লাভবান হওয়ার যোগ। রোহিণী নক্ষত্রের জন্য রাহু দিয়েছে লাভবান হওয়ার যোগ, এবং মৃগশিরা নক্ষত্রের জন্য দিয়েছে লাভবান হওয়ার যোগ। অর্থাৎ তিনটে নক্ষত্রের ক্ষেত্রেই কোনো না কোনোভাবে রাহু কিন্তু লাভ প্রদান করবে। কখন করবে? দশা অন্তর্দশাটা সম্বন্ধে যে আলোচনাগুলো করলাম ঠিক তখন দেবে। সারা বছরের মধ্যে যখন ওই জায়গাটা ক্লিক করবে তখনই দেবে। এরপরে চলে আসি কেতু গ্রহকে নিয়ে। তাহলে কেতু দৃষ্টি ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজিতে কেউ কেউ স্বীকার করে থাকেন, কেউ কেউ করেন না, এবং কেপি অ্যাস্ট্রোলজিতেও কেতুর দৃষ্টি মানা হয় না। তো আমি সেই যুক্তিতর্কে গেলাম না। কেতুর দৃষ্টি নেই এই হিসাবেই এগোচ্ছি। কেতু পঞ্চম স্থানে বসে আছে।
তাহলে পঞ্চম স্থান থেকে আমরা প্রেম, ভালোবাসা, সন্তান, প্রতিভা, বুদ্ধিমত্তা এই জায়গা, কিন্তু কেতু কিন্তু শত্রু ঘরে বসে আছে। তাহলে মেন কালপুরুষ চক্র যদি দেখি, তাহলে ষষ্ঠ ভাবটা হচ্ছে কন্যা রাশির ঘর, এখানে রোগ, ঋণ, শত্রু ভাব। তাহলে কেতু হচ্ছে গোপন, তাহলে গুপ্ত শত্রুতা থেকে সাবধান থাকতে হবে। পেটের কোনো সমস্যায় ভুগিয়ে দিতে পারে, স্কিনের কোনো সমস্যা ভুগিয়ে দিতে পারে, গাইনোকোলজিক্যাল কোনো সমস্যায় ভুগিয়ে দিতে পারে, সন্তানের কোনো বিষয় নিয়ে উদ্বিগ্ন হতে পারেন, প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে কিছু টেনশন, উদ্বিগ্নতা বাড়িয়ে দিতে পারে বৃষ রাশির জন্য। এটা হচ্ছে শত্রু ক্ষেত্রে অবস্থানের একটা মোটামুটি ফল দিচ্ছি। তাহলে কখন করাতে পারে দেখতে হবে, এই সময় কি আপনার কোনো কেতুর মহাদশা স্টার্ট হয়েছে, বা অন্তর্দশা স্টার্ট হয়েছে, বা কোনো ছোট্ট একটা প্রত্যন্ত দশা চলছে। তাহলে যতটুকু স্প্যান ওই কেতু চলবে সেই সময় ঘটনাটা ঘটাবে। সারা বছর ধরে কিন্তু কেতু আপনাকে এই এই অবস্থায় উদ্বিগ্ন করবে না। হ্যাঁ, কখন করাবে, যদি মহাদশা শুরু হয়ে যায়, তাহলে একটু দীর্ঘস্থায়ী করিয়ে দিতে পারে জায়গাটা। যদি কোনো ভালো বা শুভ ভাবপতির দশা চলে, শুভ গ্রহের কোনো দশা রান করছে, তাহলে ওই জায়গাটা কিন্তু ব্যালেন্স করিয়ে দেবে। তো এতক্ষণ তো কেতুর অশুভত্বটা বলছি, গুপ্ত শত্রুতা, পেটের রোগ, তারপরে স্কিনের কোনো সমস্যা, চুলের কোনো সমস্যা, সন্তান নিয়ে কোনো সমস্যা ভোগ করা, সন্তানের শারীরিক অসুস্থতা, সন্তানের অবদ্ধতা বেড়ে যাওয়া, এগুলো ফেস করতে হতে পারে। কখন হবে, যদি কিনা ওই কারোর কেতুর কোনো মহাদশা বা অন্তর্দশা বা প্রত্যন্ত দশা রান করে, কিংবা এই গ্রহ কারোর প্রত্যন্ত দশাও নেই, কিন্তু কোনো না কোনো প্রত্যন্ত দশায় কিন্তু কেতু একটা সূক্ষ্ম দশা সে পাবে, সেটা খুবই অল্প দিনের জন্য। ওই কয়েকটা দিনে হয়তো কেতু সেই ফলটা দিয়ে দিল, দেখা গেল সন্তানের সাথে মতবিরোধ হয়ে গেল, সন্তানের শারীরিক অসুস্থতা দেখা দিল, প্রেমজ সম্পর্কের মধ্যে হঠাৎ করে একটা ভুল বুঝাবুঝি হয়ে গেল। সারা বছর ধরে না, কিন্তু দেখে নিন, কাউকে দিয়ে একটু হরস্কোপটা বর্তমান দশা অন্তর্দশাগুলো একটু চেক করে নিন। এরপরে চলে যাই নাক্ষত্রিক ফলে। যারা কৃত্তিকা নক্ষত্র আছেন, দেখুন এইখানে কেতু কি ফল দেবে। কৃত্তিকা নক্ষত্রের জন্য কেতু এখন চিত্রা নক্ষত্রে অবস্থান করছে, এটা একটু বলে দিই। চিত্রা নক্ষত্রে কেতু 27 জুন 2023 সালে চিত্রা নক্ষত্রে কিন্তু প্রবেশ করেছে। থাকবে কতদিন, 4 মার্চ 2024। তাহলে এইটুকু স্প্যানের মধ্যে আমি কিন্তু এখন নাক্ষত্রিক ফলটা বলছি। এইটা তারাই সেই ফলটা পাবে যদি কিনা কারো ছোট্ট একটা প্রত্যন্ত দশা বা সূক্ষ্ম দশা রান করে এইটুকু স্প্যানের মধ্যে, তাহলে কিন্তু তারা সেই ফলটা পাবে। নাক্ষত্রিক ফল, ধরুন যারা কৃত্তিকা নক্ষত্র আছেন, কেতু কিন্তু তাদের অর্থ লাভ করাবে, অর্থাৎ কেতু কিন্তু লাভের জায়গায় বসে আছে। কেতু হঠাৎ করে অর্থপ্রাপ্তি করাবে, তাদেরই করাবে যদি এই মুহূর্তে কারোর কেতুর মহাদশা শুরু হয়, কেতুর অন্তর্দশা চলে, কিংবা কেতুর কোনো প্রত্যন্ত দশা শুরু হয়। যে স্প্যানটা বললাম 27 জুন 2023 টু 4 মার্চ 2024, এইটুকু স্প্যানের মধ্যে যদি কেউ সূক্ষ্ম দশা বা প্রত্যন্ত দশা পেয়ে যান, যারা কৃত্তিকা নক্ষত্র আছেন, কেতু কিছু অর্থ লাভ করাবে। কিন্তু রোহিণী নক্ষত্র এবং মৃগশিরা নক্ষত্রের জন্য করাবে অর্থনাশ। তবে সব রোহিণী নক্ষত্র, মৃগশিরা নক্ষত্রের জন্য কি অর্থনাশ করাবে কেতু? না। এই স্প্যানটুকুর মধ্যে একটু চেক করে নিন, এই মুহূর্তে কোনো 27 জুন 2023 থেকে 4 মার্চ 2024 পর্যন্ত কোনো কেতুর কোনো জায়গা পেয়েছেন কিনা, সেটা প্রত্যন্ত দশা হোক, সূক্ষ্ম দশা হোক, অন্তর্দশা হোক, পেয়েছেন কিনা, তাহলেই ঘটনাটা ঘটাবে অর্থনাশ, কেতু কিন্তু করাবে। এরপরে চলে আসব বৃহস্পতিকে নিয়ে। তো বৃহস্পতি কিন্তু একটা শুভ গ্রহ, তবে এখানে একটা কথা আছে, বৃহস্পতি যে স্থানে থাকে সেই স্থানটার কিন্তু হানি করে, আর যে জায়গায় দৃষ্টি দেয় সেই জায়গা শুভ করে। তাহলে দ্বাদশে বৃহস্পতি বসে রয়েছে, আমরা বলি না যে গুরু ভার বহন করতে পারছি না, অর্থাৎ বৃহস্পতি গ্রহ কিন্তু আয়তনে সব থেকে বড়, সব থেকে বিগ প্ল্যানেট বৃহস্পতি। তাহলে বৃহস্পতিকে গুরু বলা হয়, আমরা বলে থাকি গুরু ভার আর বহন করতে পারছি না, তাহলে সে ভারী, যে জায়গাটা বসে সেই জায়গাটা বসিয়ে দেয়। তাহলে কোথায় বসে আছে, ব্যয় স্থানে বসে আছে। তাহলে কি হলো, ব্যয় বৃদ্ধি করাতে পারে, তবে হ্যাঁ শুভ কাজে ব্যয়টা করাবে, কোনো ধর্মীয় কাজে ব্যয় করাতে পারে বা কোনো শুভ কাজে ব্যয় করাতে পারে, একটু অধিক করিয়ে দিতে পারে। এরপরে দেখুন বৃহস্পতির দৃষ্টি রয়েছে কিন্তু সিংহ রাশিতে,
তার পঞ্চম দৃষ্টি রয়েছে সিংহ রাশিতে। তাহলে বৃষ রাশি বা বৃষ লগ্নের সাপেক্ষে কিন্তু সেটা চতুর্থ ভাব, অর্থাৎ শনি গ্রহের কারণে যদি পারিবারিক ক্ষেত্রে অশান্তি বা প্রপার্টি, সম্পদ, গাড়ি বাড়ি নিয়ে কোনো সমস্যা তৈরি হয়, বৃহস্পতি গ্রহ বলেছি দৃষ্টি কিন্তু সর্বদাই শুভ, অর্থাৎ বৃহস্পতি গ্রহের কৃপায় কিন্তু সেই জায়গাটা ব্যালেন্স হওয়ার জায়গাও রয়েছে। আবার বৃহস্পতির সপ্তম দৃষ্টি পড়েছে কিন্তু তুলা রাশিতে, যেটা বৃষ রাশি বা বৃষ লগ্ন সাপেক্ষে ষষ্ঠ স্থান। তাহলে ষষ্ঠ স্থানটা কিন্তু রোগ, ঋণ, রিপু, এই যে আমরা শত্রুতা আলোচনা করি, রোগ ব্যাধির জায়গা, শত্রুতা, মাতুলকুল, এই যে জায়গাগুলো, তাহলে রোগের জায়গাটা কি করবে? বৃহস্পতি কিন্তু শত্রু ঘরে দৃষ্টি দিয়ে রয়েছে, তাহলে এই দৃষ্টিটা কিন্তু কিছুটা দুর্বল দৃষ্টি। তবুও সে চেষ্টা করবে মানে শত্রুতার অবসান করানোর, একটু রোগ থেকে মুক্তি দেওয়ার জন্য কোনো শুভ বুদ্ধি প্রদান করা বা শুভ ডাক্তারের সঙ্গে পরামর্শ করার, শত্রুতার কিছু অবসান করানোর চেষ্টা করবে, কোনো লোন থাকলে সেটাকে শোধ করানোর চেষ্টা করবে। কিন্তু থাকবে কতক্ষণ বৃহস্পতি এবছর? 1 মে থেকে কিন্তু বৃহস্পতি ট্রানজিট হয়ে যাবে। আমি অবশ্যই চেষ্টা করব যখনই ট্রানজিট হবে তখন আবার প্রত্যেকটা রাশি নিয়ে বলার, কারণ সেখানে গিয়ে সে কৃত্তিকা নক্ষত্রে অবস্থান করবে, যেমন বর্তমানে সে ভরণী নক্ষত্রে অবস্থান করছে, অর্থাৎ ভরণী নক্ষত্রে প্রবেশ করে গেছে কিন্তু 3রা ফেব্রুয়ারি, অর্থাৎ এই মাসেরই 3 তারিখে ভরণী নক্ষত্রে কিন্তু প্রবেশ করে গেছে। আমি বলবো প্রত্যেকটা নক্ষত্র অনুযায়ী আমি আলোচনা করব এই যে ভরণী নক্ষত্রের অবস্থানের ফলটা কি হতে পারে। তাহলে আর বৃহস্পতির নবম দৃষ্টি পড়েছে কিন্তু ধনু রাশির ঘরে, তাহলে ধনু রাশিটা বৃষ রাশি বা লগ্নের সাপেক্ষে অষ্টম স্থান। তাহলে অষ্টম স্থান থেকে কি আমরা বাধা বিঘ্নতা, চোট আঘাত, দুর্ঘটনা, ফাঁড়া, অনেক কিছু, তারপর রিসার্চ বলুন, অনেক কিছু বিচার করি। কর্মের সফলতার জায়গাও কিন্তু অষ্টম স্থান। তাহলে এখানে কিন্তু বর্তমানে কিন্তু কর্মস্থলে কোনো পাপগ্রহের দৃষ্টি নেই বা অশুভ গ্রহের দৃষ্টি কিন্তু নেই বর্তমানে, কিন্তু বৃহস্পতির দৃষ্টি আছে। তাহলে কি বাধা বিঘ্নতা সে দূর করবার চেষ্টা করবে, অনেক সময় কঠিন ব্যাধি বা কোনো চোট আঘাত থেকে সে চেষ্টা করবে রক্ষা করার। তাহলে বৃহস্পতির দৃষ্টি কিন্তু বৃষ রাশির জন্য চতুর্থ স্থান, গৃহস্থানে শুভ, অর্থাৎ এডুকেশনের জন্য, এডুকেশনে বাধা বিঘ্নতা আসলেও আবার ঠিক হয়ে যাওয়ার জায়গা রয়েছে, পারিবারিক কিছু অশান্তি দেখা দিলেও ঠিক হয়ে যাওয়ার জায়গা রয়েছে। কিন্তু কারা পাবেন এই জায়গাটা, এই ব্যালেন্সিংটা কারা পাবেন? যদি কিনা বর্তমানে কারোর বৃহস্পতির মহাদশা চলে বা অন্তর্দশা চলে বা প্রত্যন্ত দশা চলে, তো এই জায়গাটুকু মধ্যে তারা কিন্তু এই এই যে যে ভাবগুলো আমি বললাম, এই 3টে ভাবের ক্ষেত্রে বৃহস্পতি ব্যালেন্স করার চেষ্টা করবে, এছাড়া কিন্তু করবে না। দৃষ্টি তো দিয়ে রেখেছে, তো হাজার হাজার বৃষরাশির জাতক আছে, দেখা যাচ্ছে যে কারোর গৃহে প্রচণ্ড অশান্তি, প্রপার্টি নিয়ে প্রচণ্ড সমস্যা চলছে, কোনো সমস্যার সমাধানই হচ্ছে না, কিন্তু কখন সমাধান হবে এর মধ্যে দেখতে হবে। কারণ যখন কোনো গ্রহের দশা বা অন্তর্দশা বা প্রত্যন্ত দশা শুরু হয় তখনই সেই গ্রহটা কিন্তু বেশি অ্যাক্টিভ হয়ে যায়। এই অ্যাক্টিভটা কখন হচ্ছে তার জন্য আপনাকে জানতে হবে যে বর্তমানে আপনার কি কোনো বৃহস্পতি গ্রহের মহাদশা চলছে, তাহলে পারিবারিক ক্ষেত্রে বা বিদ্যার ক্ষেত্রে, এডুকেশনের ক্ষেত্রে, পরিবারের কোনো গুরুজনের শরীর খারাপের ক্ষেত্রে যা যা সমস্যা হচ্ছে সেটা কিন্তু মেটার জায়গায় থাকবে। ব্যালেন্স মিটবে না, কারণ শনিদেব তো এবছর থাকছেই, ওখানে দৃষ্টি দিয়েই রাখছে চতুর্থ স্থানে, অন্তত ব্যালেন্স করার চেষ্টা করবে। রোগ ঋণ শত্রু এই যে জায়গাগুলো তাদেরই ব্যালেন্স করবে। যদি কিনা দেখা যায় একটু দেখে নিন এই সময় কোনো প্রত্যন্ত দশা আছে কিনা, অন্তর্দশা কোনো বৃহস্পতি চলছে কিনা, তাহলে কিন্তু অনেকটা সেফ হয়ে যাবে। শত্রুতার অবসান হওয়া বলুন, রোগ মুক্তির জায়গাটা একটু আস্তে আস্তে ঠিক হয়ে যাওয়া বলুন, বেশি যে বাধা বিঘ্নতা চলছে, খুব বাধা বিঘ্নতা চলছে, তাহলে সেই জায়গাটা আমরা তো বললাম যে এখন মেষ রাশিতে বৃহস্পতি এখন মোটামুটিভাবে গৃহ সম্পদ বৃহস্পতি বৃদ্ধি করবে, তখনই করবে যদি কিনা মহাদশা অন্তর্দশা বা প্রত্যন্ত দশা বা সূক্ষ্ম দশা চলে, ঠিক সেই সময়টা সলিউশনটা করাবে, আদারওয়াইজ করবে না। এরপরে চলে যাই বৃহস্পতি ভরণী নক্ষত্রে এখন অবস্থান করছে। তাহলে ভরণী নক্ষত্রে তো 3রা ফেব্রুয়ারি প্রবেশ করেছে 2024-এ, থাকবে কতক্ষণ ভরণী নক্ষত্রে? 17ই এপ্রিল। এই 3রা ফেব্রুয়ারি টু 17ই এপ্রিল, যেটা ভরণী নক্ষত্রে যে অবস্থান করবে তার ফলে
কৃত্তিকা, রোহিণী, মৃগশিরা নক্ষত্রের জন্য কি রেজাল্ট? রেজাল্টটা কিন্তু তখনই হবে, আমি বারবারই একটি কথা বলছি, যদি কিনা মহাদশা শুরু হয় বা অন্তর্দশা শুরু হয় বা প্রত্যন্ত দশা বা সূক্ষ্ম দশা, প্রাণদশা ঠিক যখনই চলবে তখনই ঘটনা ঘটবে। তো যারা কৃত্তিকা নক্ষত্র আছেন, তাহলে বৃহস্পতি দিচ্ছে সম্মান, পদমর্যাদা, জীবনযাত্রার মান বৃদ্ধি করাবে কৃত্তিকার নক্ষত্র। রোহিণী নক্ষত্রের জন্যও কিন্তু বৃহস্পতির ভরণী নক্ষত্রের অবস্থান কিন্তু জীবনযাত্রার মান বৃদ্ধি করাবে, সম্মান, পদমর্যাদা, প্রমোশন এগুলো বৃদ্ধি করাবে। মৃগশিরা নক্ষত্রের জন্যও কিন্তু সম্মান বৃদ্ধি, পদমর্যাদা, প্রমোশন, উন্নতি, আর্থিক উন্নতি, জীবনযাত্রার মান বৃদ্ধি মৃগশিরা নক্ষত্রেরও করাবে। অর্থাৎ তিনটে নক্ষত্রের জন্যই কিন্তু বৃহস্পতির ভরণী নক্ষত্রের অবস্থান শুভ ফলদায়ক। কতটুকু শুভ ফল? ৩রা ফেব্রুয়ারি টু ১৭ই এপ্রিল। এরপরে যখন আবার কৃত্তিকা নক্ষত্রে প্রবেশ করে যাবে তখন ফলাফল চেঞ্জও হয়ে যেতে পারে, সেটাও চেষ্টা করব আলোচনা করার। মে মাসে বৃহস্পতি বৃষ রাশিতে প্রবেশ করবে, তার ফলেই বা কী হতে পারে সেটাও আমি আলোচনা করার চেষ্টা করব। মে মাসে যখনই দেখুন বৃহস্পতি যখন বৃষ রাশিতে ট্রানজিট করবে তখনই কিন্তু দেখুন এই যে এখানে বর্তমানে বৃষ রাশির সাপেক্ষে তো পঞ্চমভাবে কেতু রয়েছে, তাহলে সন্তানের জায়গায়, প্রেমজ সম্পর্কের জায়গায়, বুদ্ধিমত্তার জায়গায় যেখানে রাহু দৃষ্টি আছে বুদ্ধি ভ্রমিত করে দিতে পারে। তাহলে সেই জায়গায় কিন্তু পঞ্চম দৃষ্টি কিন্তু বৃহস্পতি যেই রাশি বা লগ্নের উপর চলে আসলো পঞ্চম দৃষ্টিতে পড়বে, তাহলে এই জায়গায় কিন্তু সেভ করার চেষ্টা করবে। তারপরে ব্যবসা বাণিজ্য বা বিবাহিত জীবনে যদি কারোর অশান্তি থেকে থাকে তাহলে মে মাসে যখনই ট্রানজিট করবে সেই জায়গাটা দৃষ্টি, তাহলে এটা তো মিত্র ঘর, মঙ্গলের ঘর, বৃশ্চিক রাশির ঘর, সপ্তম দৃষ্টিতে দেখবে। তাহলে মে মাসের ফলটা আমি এখন থেকে কিছুটা বলে দিলাম, নাক্ষত্রিক ফলটা আমি বলার চেষ্টা করব, কারণ ওখানেও যখন কৃত্তিকা, রোহিণী, মৃগশিরা নক্ষত্রে বৃহস্পতি পরপর চেঞ্জ হবে তখনও কিন্তু ফলাফল চেঞ্জ হবে। তো মোটামুটি যেটা দৃষ্টি, ব্যবসার জায়গাটা বলুন, পার্টনারশিপ বিজনেসের জায়গায় যদি কোনো সমস্যা থাকে সমাধান করার চেষ্টা করবে, এবং স্বামী স্ত্রীর মধ্যে যদি কোনো সমস্যা থেকে থাকে সেই জায়গাটা করবে। তারপরে পঞ্চম দৃষ্টি দেখুন কন্যা রাশিতে পড়বে, প্রেমজ সম্পর্ক, সন্তানের সাথে সুসম্পর্ক, যদি কোনো মতবিরোধ থাকে বা সন্তান উগ্র প্রকৃতির হয়ে থাকে, অবাধ্য হয়ে থাকে, সেই জায়গাটা ব্যালেন্স করার চেষ্টা করবে। আর বৃহস্পতি নবম দৃষ্টিটা রাখবে কিন্তু মকর রাশির ঘরে, এটা কিন্তু তার নিচস্থ ঘর। এখানটায় যে খুব মানে জোরালো শুভ ফল দিতে পারবে তা কিন্তু নয়, তবে বৃহস্পতি যেহেতু সদা সর্বদা একটা শুভ গ্রহ, তাহলে অন্তত সে সেই জায়গাটার ভাগ্যোন্নতির কিছু চেষ্টা করবে। গুরুজনের আশীর্বাদ প্রাপ্ত হওয়া বলুন, গুরুজনের কোনো শারীরিক অসুস্থতা থাকলে সেই জায়গাটাও বৃহস্পতি কিন্তু শুভ ফল দেওয়ার চেষ্টা করবে। তাহলে বৃহস্পতির ভরণী নক্ষত্রের অবস্থানের ফলে যেটা দেখা গেল, কৃত্তিকা, রোহিণী, মৃগশিরা আপাততভাবে কত তারিখ বললাম? হ্যাঁ, ১৭ই এপ্রিল ২০২৪ পর্যন্ত তিনটে নক্ষত্রের জন্যই কিন্তু বৃহস্পতি শুভ ফল দিচ্ছে। যেটা করতে হবে সেটা হচ্ছে, ধরুন রাহু গ্রহের জন্য যদি একটু শনিবার করে একটু কোনো শনি মন্দির বা বড় বাবা বা গ্রহরাজের মন্দিরে একটু কালো তিল বা সর্ষের তেল দান করাতে পারেন। এবং রাহুর যাদের জন্মছকে অশুভ আছে বা অশুভ ভাবপতির দশা চলছে বা তার কারণে বা কোনো ছোট্ট প্রত্যন্ত দশা পড়ে গেছে, অন্তর্দশা পড়ে গেছে, অশুভ ফল যে যে জায়গাগুলোতে আমি বলেছি যদি অশুভ ফল পান তাহলে আপনারা কোনো মন্দিরে একটু কালো তিল বা একটু সর্ষের তেল প্রদান করতে পারেন। কালো কুকুরকে খাওয়ানো খুব ভালো, কাককে খাওয়াতে পারেন তেলে ভাজা জাতীয় কোনো খাবার, সকালবেলা ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে তেলে ভাজা জাতীয় খাবার কাক পাখিকে খাওয়ান। কালো গরুকে খাওয়ানো খুব শুভ। কোনো অসহায় ব্যক্তি বা কোনো ডোমকে যদি একটু কম্বল দান করতে পারেন রাহুর অশুভ প্রভাব কমবে। এবং প্রায় দিনই চেষ্টা করুন মানে বাড়িতে যে ধুনো জ্বালাই আমরা সেই ধুনোর মধ্যে একটু কর্পূর দিয়ে দিন, কর্পূর আর ধুনো মিশ্রিত করে জ্বালান, প্রত্যেকটা ঘরে দেখান, বাড়ির দুয়ারে দেখান, তাহলে কিন্তু রাহুর অশুভত্ব কমবে। রাহু গ্রহের শনিবারটা একটু নিরামিষ খাওয়ার চেষ্টা করবেন। তো এতে করে শনি, রাহু বা কেতু, যেমন কাক পাখিকে যদি আপনি সকালবেলা তেলে ভাজা বলতে যেমন মুদিখানা দোকানের ছোট ছোট নিমকি পাওয়া যায় খাওয়াতে পারেন, তেলে ভাজা রুটি হতে পারে, চপ, সিঙ্গারা, নিমকি এগুলো হতে পারে, যার যেটা সম্ভব হবে সেটাই আপনারা করবেন। শনিবার দিনটা যদি শনি গ্রহের কারণে যে যে জায়গায় দৃষ্টি দিচ্ছে
আপনি দশা অন্তর্দশা প্রত্যন্তদশার মধ্যেও পড়ে গেছেন শনির, যে ভাবগুলোতে অশুভ ফল দিচ্ছে, তাহলে সেটাকে কমানোর জন্য আপনারা নিষ্ঠা ভাবে শনি গ্রহের মন্দিরে আপনারা একটু কালো তিল প্রদান করতে পারেন, বাবার কাছে আকুলভাবে প্রার্থনা করুন এবং সাধ্য মতন আপনারা শনি গ্রহের জপও করতে পারেন এবং একটু নিরামিষ খাওয়ার চেষ্টা করুন। অসহায় প্রতিবন্ধী ব্যক্তিকে আপনারা দান ধ্যান করার চেষ্টা করুন। শনিবার দিন কোনো তেল জাতীয় কিছু কিনবেন না, একান্ত প্রয়োজন না হলে লোহার কোনো জিনিস কিনবেন না বা গিফট করবেন না। আর যত অসহায় মানুষ আছেন, যদি পথে ঘাটে পড়ে যায় আপনার সামনে কেউ, আপনার সাধ্য মতন তাকে একটু দান ধ্যান করার চেষ্টা করুন। বা কোনো প্রতিবন্ধী ব্যক্তি বা যারা শ্রমিক আছেন, যারা খুব পরিশ্রমের কাজ করেন, তাদের সহযোগিতা করার চেষ্টা করুন, তাদের সাথে মধুর আচরণ করার চেষ্টা করুন, তাদের পাশে থাকার চেষ্টা করুন। দেখবেন শনি গ্রহের অশুভ প্রভাব ধীরে ধীরে কমতে শুরু করেছে। এবং কেতু, শনি, রাহু তিনটেই ঠিক হয়ে যাবে। কেতু যদি কারোর জন্মচাটে, জন্মছকে যদি অশুভভাবে থাকে, তাহলে কেতুর জন্য আপনারা, অর্থাৎ শনি মন্দিরে যদি একটু কালো তিল বা সর্ষের তেল এগুলো আপনারা প্রদান করেন, তিনটে গ্রহেরই উপশম হবে। অনেক সময় এই যে দশকর্মার দোকানে পাওয়া যায়, খাঁড়া কিনতে পাওয়া যায়, ওই যে মায়ের হাতে দেই যে খাঁড়া, একটা ছোট খাঁড়া কিনেও আপনারা কোনো শনি মন্দিরে প্রদান করতে পারেন মায়ের হাতে দেওয়ার জন্য। এতে কেতুর কিন্তু অশুভ প্রভাব কমতে পারে। স্টিলের কোনো দ্রব্য আপনি কাউকে গিফট করতে পারেন, দান করতে পারেন, তাতেও কিন্তু কেতুর অশুভ প্রভাব ধীরে ধীরে কাটতে শুরু করবে। দেখে নিন দশা অন্তর্দশা প্রত্যন্ত দশার মধ্যে পড়ে গেছেন কিনা আপনি। ট্রানজিটে এই সময়টা হয়তো আপনাকে অশুভ ফল প্রদান করছে, বা আপনার জন্ম নক্ষত্র অনুযায়ী কেতু, রাহু, শনি কেউ না কেউ একটা ডিস্টার্ব করছে, তাহলে এইগুলো একটু করুন। শনিবার দিনটা খুব নিয়ম নিষ্ঠাভাবে চলার চেষ্টা করুন। আশা করি মায়ের কৃপায় শনি গ্রহ বা রাহু গ্রহ বা কেতু গ্রহের যদি কারোর কোনো অসুবিধা চলে, আশা করি তারা নিশ্চয়ই আপনাকে ধীরে ধীরে কৃপা করতে শুরু করবে। তো আজকের আলোচনা ছিল এইটুকুই। শেষ করার আগে কালী মায়ের কাছে প্রার্থনা করি, যাদের বাধা বিঘ্নতা চলছে বা যাদের চলছে না, সকলের জন্যই মঙ্গল প্রার্থনা করে এবং সমস্ত বাধা বিঘ্নতা যাতে আপনাদের কেটে যায়, তো সেই শুভ কামনার করে আজকের মতন এখানেই শেষ করছি।